আমি আইনের বাইরে একটা কথাও বলি না, কিন্তু আমার বিশ্বাস করে নাই আমার সমাজের মানুষ। বিশ্বাস করেছে তাপস বিশ্বাস রে, বিশ্বাস করেছে কিশোর বিশ্বাস রে, বিশ্বাস করেছে মানিক ফকিরকে, বিশ্বাস করেছে মমতা ঠাকুরকে, বিশ্বাস করেছে ঢ্যামনা ব্যাপারীকে, বিশ্বাস করেছে চুল ঝাগড়া কব না ওর নাম, থু থু তোর বুকে তু বু দিলাম তোর বুকে, ওর নাম কব না আমি। বুঝলো না যে এই লোকটা এতদিন কবি গান গেয়ে বেড়াইছে আমাকে জন্যই, আজকে বাঁচার পথ দিচ্ছে। আগে ছিলাম ভারতের, একই ভারতের অধিবাসী ছিলাম আমরা। যে শয়তানরা এইভাবে ভাগ করে এই হিন্দুগুলোকে পাকিস্তানে ফেললো, ভাবতে পারেন? আমাদের ঠাকুরের লীলাভূমি, তিনি যেখানে আবির্ভূত হয়েছিলেন সেই ভূমি মুসলিম রাষ্ট্রে পড়ে গেল। যন্ত্রণাটা কোথায় একটু ভাবেন। তখন আমার কথাগুলো রেকর্ড করে নাও, মানুষকে শোনাতে পারবা। এই যে ভারত ভাগ হয়ে যাওয়ার পরে বাবা সাহেবের গণপরিষদের সদস্য পদ চলে গেল। পরবর্তীতে বাবা সাহেব, যে কংগ্রেস তার চিরশত্রু, তাদের ছত্রছায়ায় তিনি কিন্তু আবার গণপরিষদের সদস্য হলেন। যোগেন্দ্রনাথ মণ্ডল মহাশয় উনি মুসলমানদের সঙ্গে প্যাক্ট করলেন যে আমাদের এসসিরা এবং মুসলমানরা ওই দেশে সরকার করবে। কিন্তু উনি ভাবতেই পারলেন না যে মুসলমানরা যখন মারা আরম্ভ করে হিন্দুদের, তখন এসসিও দেখে না, ব্রাহ্মণও দেখে না, ক্ষত্রিয়ও দেখে না, হিন্দু বলতেই পারে। কথাটা বোঝা গেল কি? এই জায়গাটা উনি ভুল করে ফেললেন। কথা বুঝলেন? উনি আমার সমাজের এত বড় একটা মাথা, চিন্তা করলেন না সেই কথা। এই জায়গাটাই বাবা সাহেব ব্যথা পেলেন। বাবা সাহেব নিজে লিখে গেছেন, এগুলো আমার মুখের কথা না। তিনি বলেছিলেন, যখন মুসলমানরা আলাদা রাষ্ট্র করে নিল, লড়কে লেঙ্গি পাকিস্তান, যে জন্যে ক্যালকাটা কিলিং হলো 1946 সালের 16ই আগস্ট, হাজার হাজার হিন্দুদের কেটে কলকাতায় রক্তবন্যা বইয়ে দিল, কত মায়েদের ইজ্জত গেল। এই জন্যই তো আমাকে এই দুর্দশা হয়। দুর্দশা পুরো কাটে নাই এখনো, কিন্তু সাবধান হয়ে যাও। হ্যালো, আর একটু দাও, মনিটরটা একটু দাও। বাবা সাহেব তিনি বলেছিলেন, যখন মুসলমানরা আলাদা দেশ করে নিল, তাহলে হিন্দুদের এখানে নিয়ে আসা হোক, ভারতের যা মুসলমান আছে ওখানে পাঠিয়ে দিয়ে এই জনবিনিময় করা হোক। এবং তিনি পরিষ্কার বলেছিলেন, হিন্দু আর মুসলমান এক জায়গায় বসত করতে পারবে না, এ গন্ডগোল চিরকাল থাকবে। বুঝেছেন কি বলছি? রবীন্দ্রনাথ ঠাকুরও লিখে গেছেন। দেখতে চান তো আমার বাড়ি যাইয়েন, দেখাই দেব। কিন্তু এই জন্যে যোগেন মণ্ডলের উপর রাগ হয়ে গেলেন বাবা সাহেব, যে উনি এইভাবে প্যাক করে একই করলেন। পিয়ার ঠাকুর বসাই বলেছিলেন, তোরা এই দেশে থাকিস না রে, থাকতে পারবি না। কিন্তু যোগেন মণ্ডলের কথার জন্য বহু মানুষ থেকে গেল। তারপরে আস্তে আস্তে বুঝতে লাগলো আর আসতে লাগলো। মুলাদি রায়েট, হাটবাড়িয়া রায়েট, এই যে রায়েট গুলো যখন হচ্ছিল, যাদের এই জায়গায় জন্ম তারা এগুলো জানে নাকি? জানে? ওরা বুঝতেই পারবে না। এইবার ওই ইউনুসের সরকারটা দেখিয়ে যদিও তাতে না বোঝে, হ্যালো, তাহলে আমার কিছু করার নেই। টোনটা একটু কমাও,
টোনটা বেশি থাকলে কিলিকিলি করবে, বলো না, বলুন তো, দাও টোনটা করবে। হ্যালো, কিভাবে দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে, আর একটু দাও। একজন না, কতজনকে মেরেছে তা তো ঠিক নাই। এখনো মারছে, আমাদের খবর আমরা পাচ্ছি না। কোনো ইসলাম রাষ্ট্রে অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নাই, এক কথা। পৃথিবীতে কোনো ইসলাম এরকম হয়ে গেল, মাইকটা কেন? হ্যালো, মাঝে মাঝে কিলকিল করে উঠছে। কোনো ইসলাম রাষ্ট্রে পৃথিবীতে অন্য কোনো ধর্মের স্বাধীনতা, ধর্ম আচরণের স্বাধীনতা দেওয়া হয় না। খুব ভালো করে বুঝুন, যখন ভারত ভাগ হয়েছিল তখন আমাদের বড় বড় কংগ্রেসের নেতারা বলল, তোমাদের নাই কোনো ভয়, পূর্ব পাকিস্তানের হিন্দু যারা যেদিন ভারতে আসবে তাদের নাগরিকত্ব দেব মহাশয়। কে কে বলেছিল? গান্ধীজি, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, যে যেদিন হিন্দুরা ভারতে আসবে সেদিন ভারতের নাগরিকত্ব পাবে। মুখ দিয়ে বলল, কিন্তু আইনে কি লিখে রাখলো আপনারা কেউ জানেন না। কি শয়তানিটা করলো, মুখ দিয়ে এটা বলল, আবার বিধান রায়কে দিয়ে জওহরলাল নেহরু পূর্ববঙ্গের দূত পাঠাইয়ে বলল, তোমরা আস্তে আস্তে আসো, একসঙ্গে আসলে ভারতের ভারসাম্যের ক্ষতি হবে, ধীরে 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 আসো। দেখেন কি সর্বনাশটা আপনাদের করেছে কারা, এটা বুঝতে হবে। কংগ্রেস আইনে কি লিখে রাখলো? 1955 সালে নাগরিকত্ব আইন তৈরি হলো, ভারতের কারা নাগরিক হবে কারা হবে না। এটার নাম হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955। ধারা কি? 2 ক্লোজ অন ক্লোজ বি। এখনই দেখে নিতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে, এখনই বেরিয়ে যাবে পিডিএফ। আমি একজন আইনসভার সদস্য, আমি তো এলোমেলো কথা বলে গান গাইতে পারবো না। পারবো কি? আমি একটা এলোমেলো কথা বললে আমাকে ছেড়ে দেবে। তাতে লিখে রাখলো কি, যারা পালিয়ে পালিয়ে আসবে তারা এদেশে নাগরিকত্ব পাবে না, আবেদনও করতে পারবে না, এবং যারা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে যাওয়ার পরে সরকারকে না জানাইয়ে থেকে যাবে, তারাও কোনোদিন নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না। এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী বলে গণ্য হবে। কত সালের পরে? 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে আসবে, কিন্তু ওই সময় মুখ দিয়ে বলল কি, এরা যখন আসবে তখন এরা নাগরিকত্ব পাবে। এর একটারও মুখ ঠিক আছে? মরিয়ে গেছে না সব কয়টা, মরিয়াও শান্তি পাবে না। এই উদ্বাস্তুদের এত ক্ষতি করেছে এরা, ও গুড় পোকা হয়ে জন্মাতি হবে। কেন তখন বললো না কেন যে পলায় আসলে কিন্তু নাগরিকত্ব পাওয়া যাবে না? আর আমাদের মানুষ ভাবলো হিন্দুস্তান আর পাকিস্তান হয়েছে, হিন্দুস্তানে যাইনো যাইয়া মাঝের দায়ে দেশে থাকা যাবে না, নে পাঁচুয়া দালাল রে কইছি নিয়ে যাবেন। পলায়ে পলায়ে সব ঢুকিছে। মিথ্যে কথা না সত্যি কথা? জোরে ক। কেউ হয়তো পাসপোর্ট করে আসছে, বিষয় শেষ হয়ে গেছে, পাসপোর্টটা পোড়ায় গেছে, হিন্দুস্থানে আইছি। কিন্তু আইনে যে লেখা আছে 1948 সালের 19শে জুলাইয়ের পরে
ইলিগেল মাইগ্রেন্ট মিনস এই কটা শব্দ লেখা আছে, উইদাউট ভ্যালিড ডকুমেন্টস অর আদার ট্রাভেল ডকুমেন্টস। এছাড়া যারা আসবে অথবা পাসপোর্ট করে এসেও যাদের ভিসা শেষ হয়ে যাওয়ার পরে থেকে যাবে, এ যদি বাছাই করতে হয় কয়টা টেকবে? কি টেকবে? 100 জনের মধ্যে একজন টেকবে কিনা সন্দেহ আছে। 1948 সালের পরে তার পূর্বপুরুষ পলাই আইছে, নয় পাসপোর্ট করে এসে যায় না। কত বড় আংঠা বাঁধায় রাখছে আইনের গণে, আমরা কেউ জানি না। কিন্তু আমরা আসছি টাকা দিয়ে, নেতা ধরিয়ে, ভোটের কার্ডটা বানাইছি, রেশন কার্ডটা করে নিছি, প্যান কার্ডটা বানাই নিছি, জমি টমি কিনে বেশ কায়দা করে বসবাস করতেছি, তাই তো? আইনে কিন্তু অবৈধ অনুপ্রবেশ করে। এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যখন বিজেপির সঙ্গে ছিলেন দিল্লিতে, উনি অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন তাকে বললেন, এই সিপিএম পশ্চিমবাংলায় থাকে উদ্বাস্তুদের ভোটের জন্য, আর এরা সব ইলিগেল মাইগ্রেন্ট। প্রথম খোঁচা মারলেন তখন লালকৃষ্ণ আদবানিজি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, যে এদের ধরার জন্য টাইম তৈরি করো। কি আইন? এনআরসি আইন। উনি নিজে থেকে করে দিয়েছে দিল্লিতে। এত বড় অসভ্য মহিলা। উনি নিজে থেকে এই আইন করে দিয়ে আসলো। ভাবতে পারেন 2003 সালে, যেটাকে কালা আইন বলি আমরা, যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যেদিন এই সংবিধান পড়লাম সেদিন মাথায় পোকা ঢুকলো, এ কি যদি এনআরসি হয় আমার মানুষ যাবে কোন জায়গায়? এ তো লেখা রয়েছে 7 বছর জেল, 10 লাখ টাকা জরিমানা, তারপরে তার দেশে পাঠাবে। হায় হায় রে, এই মানুষগুলোর কি হবে? ঘুমাতে পারি না। সেখান থেকে আন্দোলন করতে করতে বিজেপি আমাদের কথা দিল, যদি আমরা কেন্দ্রে সরকার গঠন করতে পারি, এই আইনের পরিবর্তন ঘটাইয়ে উদ্বাস্তুদের নাগরিকত্বের ব্যবস্থা আমরা করে দেব। বিজেপি ক্ষমতায় আসলো কত সালে? 14 সালে। মনে রাখবেন, যা যা বলে যাচ্ছি রেকর্ডিং করে নেন। আমার কথার বাইরে কথা বলার পশ্চিমবাংলা তো দূরের কথা, ভারতবর্ষে কেন পৃথিবীতে কেউ নড়াতে পারবে না, বলে দিয়ে গেলাম। আমি আইনের বাইরে একটা কথাও বলি না, কিন্তু আমার বিশ্বাস করে নাই আমার সমাজের মানুষ। বিশ্বাস করেছে তাপস বিশ্বাস রে, বিশ্বাস করেছে কিশোর বিশ্বাস রে, বিশ্বাস করেছে মানিক ফকিরকে, বিশ্বাস করেছে মমতা ঠাকুরকে, বিশ্বাস করেছে ঢ্যামনা ব্যাপারীকে, বিশ্বাস করেছে চুল ঝাগড়া কমনা। ওর নাম থু থু, তোর বুকে তু গু দিলাম তোর বুকে, ওর নাম কমনা। আমি বুঝলো না যে এই লোকটা এতদিন কবি গান গেয়ে বেড়াইছে আমাকে জন্যই, আজকে বাঁচার পথ দিচ্ছে। পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশে অবৈধ অনুপ্রবেশকারীরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। ছোট বাজার এই জন্য প্রথম 14 সালে আসার পরেই ক্যাবিনেট মিটিং করে এদের দেখলো, এদের আগে বৈধতা দিতে হবে, তো তারপরে তো এদের নাগরিকত্বের জন্য আবেদনের করার। 15 সালের 7ই সেপ্টেম্বর, বের করো অ্যান্ড্রয়েড ফোন, রাজনাথ সিংজি, প্রণাম জানাই তার, এর একটাও বাঙালি না, একজনও বাঙালি, 2 জন গুজরাটি। আমাদের জন্য তারা কি করে দিয়ে গেছে, আমাদের বাবার 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 বাবার, কেউ আমাদের কিন্তু এই কাজটা করে দেয় নাই, পারে নাই কেউ এত বছরের মধ্যে।
প্রথম 15 সালের 7ই সেপ্টেম্বর একটা অর্ডার বের করলো কি, যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যেসব হিন্দুরা পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এসছে পালিয়েই আসুক, আর পাসপোর্ট করে এসে নাই যাক, এদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না, এদের বৈধতা দেওয়া হলো। প্রথম ওই জায়গা। এইবার তাহলে এরা নাগরিকত্ব কি করে পাবে? এর জন্য 19 সালে CAB সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনিয়ে ওইটারে পাশ করিয়ে হলো কি CAA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওই অ্যাক্টে যুক্ত করে দিল। তার বিরোধিতা করেছিল কে? কে রাস্তায় দাঁড়াইয়া বলেছিল আমি যদি বলি ওর মুখে বিস্তব করি যে উদ্বাস্তুদের শেষ করে দেওয়ার জন্য এর বিরোধিতা করছে। কেন তুমি বিরোধিতা করলে? তুমি এদের ধরার আইন তৈরি করে দিয়ে আসলে NRC আইন, আর এদের যখন নাগরিকত্ব দেওয়ার আইন তৈরি করছে তুমি বলছো না মানি না। কেন? এই যাত্রে বুঝবার চেষ্টা কম করেছি আমি। এই জন্যে সিএতে আবেদনটুকু করতে দেয় নাই। বলে আবেদন করলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, আবেদন করলে বাংলাদেশি বলে ধরিয়ে নেবে, আর করতে যাইয়া না মরিস কয় নাই, কয় নাই। ভয়তে মানুষগুলো তাহলে কি সত্যিই নাকি? এটা মুখ্যমন্ত্রী যখন করছে তাহলে মিথ্যে কথা তো করতে পারে না। আর আমাকে কতগুলো গাধা অপদার্থ তারাও এইগুলো বুঝাইছে। এখন দৌড়চ্ছ কেন? আমার বাড়ি সকালবেলা 100-150 করে মানুষ যায় কেন? কেন যাও? মত্তি পারো না গলায় দড়ি নিয়ে? ওই টালির ঘরে যাও, যাও কালীঘাটে যে মরো গিয়া গলায় দড়ি নিয়ে কও যে আমার নাগরিকত্ব দাও। এই মানুষগুলো তাদের কিভাবে হ্যারাস করা হয়েছে? কোন জায়গায় সিএ ক্যাম্প হলে পুলিশ দিয়ে বন্ধ করা হয়েছে? করে নাই? সারা রাজ্যে ঘুরে ঘুরে নিজের গাঠির টাকা ব্যয় করে মানুষকে জাগাতে চেষ্টা করেছি। এর আজকে সিএতে আবেদন করেছে যারা, সিএতে লেখা রয়েছে এই আবেদন করলে তোমার চাকরিও যাবে না, তোমার কিচ্ছু যাবে না। 6B-তে অ্যামেন্ডমেন্ট করা রয়েছে, পরিষ্কার অ্যামেন্ডমেন্ট করা রয়েছে, ওতে কোনো ভয় নাই তোমার। মনে করতে পারছি না ওইটা। হ্যাঁ মনে পড়েছে। প্রোভাইডেড ফার্দার দ্যাট দ্য পারসন হু মেক্স দ্য অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ আন্ডার দিস সেকশন শ্যাল নট বি ডিপ্রাইভড অফ হিজ রাইটস অ্যান্ড প্রিভিলেজেস। যদি কোনো ব্যক্তি এই আইনের আওতায় সিএতে আবেদন করে নাগরিকত্বের জন্য, সে যে অধিকার ভোগ করেছে এতদিন এবং সুযোগ সুবিধা পেয়েছে তা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এই জন্যই তো এই সরকার, নূতন সরকার এসে বলছে যারা সিএতে আবেদন করেছে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার আমরা দেব, তারা পাবে। কেন? তাদেরটা বন্ধ করা যাবে না। প্রথম দিন ভুল বলে ফেলেছিল মা অগ্নিমিত্রা পাল। অমনি আমি ফোন করলাম, কি বললেন মা আপনি এটা কেন বললেন? আপনি বললেন যে SIR যাদের নাম কাটা গেছে তারা পাবে না, কিন্তু সিএতে আবেদন করলে পাবে না, এটা বললেন কেন? যতদিন সার্টিফিকেট না পাবে। 6B-তে কী লেখা আছে? উনি আমার খোকা বলে রাখে। খোকা আমি তো এটা ভালো করে দেখিনি, তুমি একটু বলে দাও খোকা। আমি বলছি না আপনি বলবেন, আপনি মন্ত্রী আপনি বলবেন। আমি বলবো কেন মা? তারপরে উনি আবার বলে দিচ্ছে না সিএতে যারা আবেদন করেছে তারাও পাবে, আর যাদের বিচারাধীন আছে তারাও পাবে। কারণ বিচারাধীন সে পাবে না কেন? তার বিচার করে তো এখন তো ডিলিট করা হয় নাই নাকি? হ্যাঁ, SIR এর আইন আলাদা, CAA আইন আলাদা, NRC আলাদা, সম্পূর্ণ আলাদা। কথা বোঝা গেল? আসামের আইন আলাদা, আসাম ব্যতীত সমস্ত রাজ্যের আইন আলাদা। ওই ভয় দিত এই শয়তানের দল, যে আসামে ডিটেনশন ক্যাম্প এনেছে তোমাকেও নেবে নি। এই আসাম আর এই বাংলা কি এক আইন? বুঝতে পারতাম না মোটে।
এক্সেপ্ট আসাম, অল প্রভিন্স অফ ইন্ডিয়া অ্যানাদার অ্যাক্ট, এই সিটিজেনশিপ অ্যাক্ট। আসামে 1971 সালের 24শে মার্চের মধ্যে যারা